আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ৪৬তম বিসিএস পরীক্ষায় আসা ১৫টি অঙ্ক। আর এই ১৫টি অঙ্ক থেকে আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। আমরা ৪৬ থেকে শুরু করে দশম বিসিএস পর্যন্ত সকল বিসিএস পরীক্ষার অঙ্ক সমাধান ক্রমানুসারে দিয়ে যাব। তো আপনি পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেরি না করে চলুন আমরা আমাদের অঙ্কে চলে যাই। ৪৬তম বিসিএস পরীক্ষার প্রথম অঙ্কটি ছিল, নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? এখানে যেহেতু নিচের কোন ভগ্নাংশটি চাইছে, তাই আমরা অপশনগুলো লিখে রাখলাম। এখন আমরা অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটি সহজেই নির্ণয় করতে পারি। আমরা প্রথম অপশনটি প্রথমে লিখে নিই, 50/33, এবং আমাদের প্রশ্নের অপশনটি ছিল 3/2। এখন আমরা খুনাখুনি গুণ করে দেখবো যে এই সাইড বড় হয় নাকি ওই সাইড বড় হয়। 2 দিয়ে 50কে গুণ দিলে হবে 100, আবার 3 দিয়ে 33কে গুণ দিলে হবে 99, অর্থাৎ আমাদের অপশনেরটা বড়, তাই এটি উত্তর হবে না। এখন আমরা দ্বিতীয় অপশনটি টেস্ট করব। দ্বিতীয় অপশনটি আছে 11, 8 এবং 3, 2। এখন যদি আমরা খুনাখুনি গুণ করি তাহলে 2 11 হবে 22, আর 3 8 হবে 24, অর্থাৎ এই ভগ্নাংশটি কিন্তু আমাদের প্রশ্নের ভগ্নাংশ চেয়ে বড়, তাই এটি হবে আমাদের সঠিক উত্তর। আমি প্রথমেই আমার হাতের লেখার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি আমার হাতের লেখা অতটা ভালো নয়, কিন্তু আপনারা অঙ্কগুলো বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আমাদের 2 নম্বর অঙ্কটিতে আছে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? কারণ আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, P/1 + R⁴ n। এখানে আমাদের পিটা হচ্ছে আসল, অর্থাৎ 400, আর একটা জায়গায় রাখবো, এবং যেহেতু বলছে 5%, তাই আমরা এখানে লিখবো 100/5, আর সময় বলছে 2, তাই এর জায়গায় লিখবো আমরা 2। এখন আমরা 400, এইটাকে কিন্তু ভগ্নাংশ করলে হবে 100, এখানে প্লাস হবে, এখানে হবে 105, এখানে হবে 2। কারণ 400, এই 105কে এবং 100কে আমরা স্কোয়ার করতে পারি, আবার 2বার লিখতে পারি, তাই আমরা 2বার লিখে নিব। এখন আমরা এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্যকে কাটতে পারি, তাহলে উপরে যদি আমরা গুণ দেই তাহলে আমাদের হবে, আমরা চাইলে এটিকে কাটাকাটি করে আরো শর্টকাট করে নিতে পারি। যেমন এই 4 দিয়ে 100কে কাটলে হবে 25। এখন এই 25কে 5 দিয়ে কাটলে হবে 5, এবং 105কে 5 দিয়ে কাটলে হবে 21, আবার এই 5 দিয়ে এই 105কে কাটলে হবে 21। এখন আমরা যদি নিচে আর কিছু রইল না, উপরে আছে 21 এবং 21, এই 21 এবং 21 গুণ করলে হবে 441, তাইলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? এখন যেহেতু আমাদের অনুপাতটি জানা নাই, তাই আমরা এই প্রতিটা অনুপাতকে যোগ করে দেখব যে ওই সংখ্যাকে 300 দিয়ে ভাগ করা যায় কিনা। যেহেতু যোগফলটা 300 আছে, তাই আমরা 300 দিয়ে ভাগ করতে যেতে হবে। এখানে আমরা 1 এবং 9 যদি যোগ করি তাহলে হবে 10। এই 10 দিয়ে কিন্তু 300কে ভাগ যাবে, 300কে 10 দিয়ে ভাগ দিলে হবে 30। আবার 2 এবং 5 যোগ করলে হবে 7। যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাই এটি দিয়ে 300কে ভাগ যাবে না, তাই আমাদের অপশন খ বাতিল। আবার এই দুইটা যোগ করলে হবে 2 + 3 = 5। এই 5 দিয়ে কিন্তু 300কে ভাগ যাবে 60 বার, তাই এটিও আমাদের রাখতে হবে। আমাদের চতুর্থ অপশনটি আছে 3 + 5 = 8। এই 8 দিয়ে কিন্তু 300কে ভাগ যাবে না, তাই আমাদের অপশন গ বাতিল। এখন দেখবো যে যেহেতু অপশন ক এবং অপশন খ আমাদের প্রথম শর্ত মেনেছে, এখন আমরা দ্বিতীয় শর্তে যাব, যে বলছে দুটি সংখ্যা 100 হতে বড়। তাই আমরা দুটি সংখ্যা যদি নির্ণয় করি, অপশন ক যদি ধরি সঠিক, তাহলে আমাদের প্রথম সংখ্যাটি হবে 300 ইন্টু এই অনুপাত রাশির যোগফল 10, আর প্রথম সংখ্যাটি হচ্ছে 1।
তাহলে আমরা কাটাকাটি করলে হবে 30। তাইলে আমাদের এই অনুপাতটি হয়ে যাচ্ছে 30:270। কিন্তু এখানে কিন্তু একটি সংখ্যা 100 থেকে ছোট, তাই এই অপশনটি আমাদের হবে না। তাইলে আমাদের রইল অপশন গ, এটি হবে সঠিক উত্তর। তবু আমরা অপশন টেস্ট করে নেই। এখানে আছে 300, এই অনুপাত রাশির যোগফল হচ্ছে 5 এবং প্রথম সংখ্যাটি হচ্ছে 2। এখন আমরা কাটাকাটি করলে হবে 60, অর্থাৎ 120। আবার দ্বিতীয় সংখ্যা যদি নির্ণয় করি, তাহলে 300 ইন্টু অনুপাত রাশির যোগফল হচ্ছে 5 এবং সংখ্যাটির অনুপাত হচ্ছে 3। এখন কাটাকাটি করলে হবে 60, 60কে 3 দিয়ে গুণ দিলে হবে 180। অর্থাৎ এই 2:3 হলে সংখ্যাটি হয় 120 এবং 180, যা যাদের যোগফল 300 এবং দুটি সংখ্যাই কিন্তু 100 থেকে বড়। তাইলে কিন্তু এই অপশন গ আমাদের শর্ত মেনেছে, তাই এটি হবে উত্তর। আপনাদের যদি কোনো অঙ্কতে কোথাও বুঝতে সমস্যা হয় বা লেখার কোথাও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের 4 নম্বর অঙ্কটিতে ছিল x² - 7x + 12 এর সমাধান সেট কত হবে। আমাদের x এর মান নির্ণয় করতে হবে। x এর যদি একাধিক মান বের হয়, তাহলে আমাদের একাধিক মানই কিন্তু হবে এর সমাধান সেট। প্রথমে আমরা প্রশ্নটি আবার লিখে নেই। x² - 7x + 12 = 0। এখানে যেহেতু বলছে যে সমান অথবা ছোট, তাহলে আমরা এই 0 ধরে নিলাম। এখন এটিকে আমরা আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম বলতে বোঝায় যে এই মাঝের একটি সংখ্যাকে ভেঙে দুইটি সংখ্যা করতে হবে। এখন এই 7x কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেন যোগ করলে 7 হয় এবং গুণ করলে 12 হয়। তাহলে আমরা এটিকে ভাঙতে পারি 4x - 3x। এই মাইনাসের 4 এবং মাইনাসের 3 মিলে কিন্তু হয় মাইনাসের 7 এবং 3 4 হয় 12। এখানে কিন্তু আমাদের অঙ্ক সমাধান হয়ে যায়। পরবর্তী অংশটুকু একেবারে ইজি। এই দুইটার মধ্যে আছে x, তাহলে আমরা x কমন নিলাম, থাকবে x - 4। এই দুইটার মধ্যে আছে 3, আমরা -3 কমন নিলাম, থাকবে x - 4 সমান হবে 0। বা এখানেও x - 4 আছে, এখানেও x - 4 আছে, আমরা x - 4 কমন নিলাম, তাহলে এখান থেকে থাকবে x এবং এখান থেকে থাকবে -3 সমান 0। এখন আমাদের কিন্তু দুইটি অংশ বের হয়েছে, আমরা বলতে পারি যে x - 4 সমান 0 বা x সমান 4। আবার x - 3 সমান 0 বা x সমান 3। এখানে কিন্তু এই 4টা এইদিকে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাসের হয়ে গেছে। আবার এখানেও 3টা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। তাহলে আমাদের x এর মান বের হয়েছে দুইটা, 4 এবং 3। তাহলে আমাদের সমাধান সেট হবে x সমান 3, 4। এটি হবে আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছিল x² + y² + z² সমান 2, xy + yz + zx সমান 1 হলে x + 2y² + y + 2z² + z + 2x² এর মান কত। এখন আমাদের যে জিনিসটা মান নির্ণয় করার জন্য বলছে, ওই জিনিসটা আমরা লিখে নেই। এই অঙ্কটি একটু বড় হবে। x + 2y² + y + 2z² + z + 2x²। এখন এই তিনটি কিন্তু a + b² সূত্রে আছে, তাহলে আমরা এটিকে লিখতে পারি a² + 2ab + b²। আবার এটিকে লিখতে পারি a² + 2ab + b²। এটিকেও সূত্রে ফেলতে পারি আমরা z² + 2z * 2x + 2x²। এই তিনটিকে কিন্তু আমরা a + b² সূত্রে ফেলছি। তো এইখানে আমাদের রয়েছে a + 2ab + b²। একই নিয়মে কিন্তু তিনটাই আমরা লিখলাম। এখন x কে স্কোয়ার করলে হবে x²
এই দুইটা গুণ দিলে হবে 4, সঙ্গে থাকবে xy প্লাস এই 2y কে স্কোয়ার করলে হবে 4y স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। আমরা কিন্তু এইসব গুলাকে গুণ করছি এবং বর্গ বের করে নিছি। এখন এক্স স্কোয়ার আছে এখানে একটা এবং এখানে আছে 4টা, আমরা যোগ করলেও আমাদের হবে 5x স্কোয়ার। ওয়াই স্কোয়ার এখানে আছে 4টা, এখানে আছে একটা, যোগ করলে হবে 5y স্কোয়ার। একইভাবে জেড স্কোয়ার এখানে আছে 4টা, এখানে আছে একটা, তাহলে যোগ করলে হবে 5z স্কোয়ার। তাহলে আমাদের থাকলো 4xy প্লাস 4yz প্লাস 4zx। এখন প্রথম তিনটাতেই কিন্তু 5 আছে, তাইলে আমরা 5টা কমন নিতে পারি। 5 কমন নিলে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। আবার এই তিনটাতেই কিন্তু 4 আছে, তাইলে আমরা 4 কমন নিতে পারি। তাইলে আমাদের এখানে থাকবে xy প্লাস yz প্লাস zx। এখন আমাদের কিন্তু এই যে দুইটা মান দেওয়া ছিল ওই দুইটা বের হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা মান বসিয়ে নিব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান ছিল 2, তাহলে আমরা এখানে বসিয়ে নিব 5 × 2 প্লাস 4 × এইটার মান ছিল 1, 4 × 1। এখন 5কে 2 দিয়ে গুণ দিলে হবে 10, 4কে 1 দিয়ে গুণ দিলে হবে 4, তাইলে আমাদের 4 এবং 10 যোগ করলে হয়ে যাবে 14। তাইলে এটি হবে আমাদের উত্তর। 46তম বিসিএস এর 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছিল 3x মাইনাস ওয়াই সমান 3, 5x প্লাস ওয়াই সমান 21 হলে x এবং y এর মান নির্ণয় করো। এটিকে আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় না করে সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেমন এই বড় সংখ্যাটিকে আমরা উপরে লিখলাম 5x প্লাস ওয়াই সমান 21। এখন এই ছোটটাকে লিখলাম আমরা নিচে 3x মাইনাস ওয়াই সমান 3। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে ওয়াই একটা প্লাসের একটা মাইনাসের, এই দুইটা যাবে কাটা। 5x এবং 3x যোগ করলে হবে 8x, আর 21 এবং 3 যোগ করলে হবে 24, বা x সমান এই 8 ওই পাশে গুণ ছিল ওই পাশে এসে হয়ে যাবে ভাগ। অতএব x সমান হয়ে যাবে, আমরা 8 দিয়ে 24কে কাটাকাটি করতে পারি, হবে 3, তাহলে এখানে হয়ে যাবে 3। এখন কিন্তু আমাদের x এর মান বের হয়ে গেছে। এখন আমরা y এর মান নির্ণয় করব। আমরা যে কোনো একটি সমীকরণে কিন্তু x এর মান বসালে y এর মান পেয়ে যাবো। যেহেতু এখানে y এর মানটা প্লাসের আছে, তাই এই সমীকরণে আমরা মান বসাবো। 5x প্লাস ওয়াই সমান 21, বা এই 5x এর মান ছিল 3, তাই এখানে গুণন দিব 3 প্লাস ওয়াই সমান 21, বা 3 পাশে হয়ে যাবে 15 প্লাস ওয়াই সমান 21, বা ওয়াই সমান 21, আর এই 15 ওই পাশে ছিল যোগ, ওই পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ, বা ওয়াই সমান এই 21 থেকে 15 গেলে হবে 6। তাইলে আমাদের ওয়াই এর মান বের হলো 6। তাইলে নির্ণয় সমাধান x এবং y সমান হবে 3 এবং 6, অর্থাৎ x এর মান হচ্ছে 3 এবং y এর মান হচ্ছে 6। তাইলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1/2 × 2⁻x - 3 প্লাস 1 সমান 5 হলে x এর মান কত। এটি কিন্তু আমরা খুবই সহজে নির্ণয় করে নিতে পারি। প্রশ্নটি দেখে কঠিন মনে হলেও এটির সমাধান কিন্তু খুবই সহজ। আমরা প্রথমে ডাকটা লিখে নেই, 1/2 × 2⁻x - 3 প্লাস 1 সমান 5, বা এখানে 1/2টা জায়গায় রাখলাম, 2⁻x - 3 এটাকেও জায়গায় রাখলাম। এই 1 এই পাশে ছিল প্লাস, ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস, 5 - 1, বা এখন কিন্তু ওইটাকে আমরা ওই পাশে নিয়ে নিব। তাই আমাদের এখানে থাকবে শুধু 2⁻x - 3, এখানে 5 থেকে 1 গেলে হবে 4, আর যেহেতু আমরা ভগ্নাংশটাকে ওই পাশে নিব তাই এটি কিন্তু উল্টে যাবে এবং 1 নিচে চলে যাবে, 2 উপরে চলে আসবে। যেহেতু নিচে 1 এর কোনো মান নাই তাই আমরা এটি না লিখে ডাইরেক্ট 2 লিখতে পারি, বা 2⁻
এক্স মাইনাস 3 সমান হয়ে যাবে 2 4 8। এখন যেহেতু এটার বেস 2 আছে, আমরা এটির বেসও 2 বানানোর চেষ্টা করব। তাহলে এটি আমাদের হয়ে যাবে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 সমান 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব। কেননা 2 কিউবে 8 হয়, তাই 8-এর বদলে আমরা 2 কিউব লিখতে পারি। বা যেহেতু দুইটার বেস সমান, তাইলে আমরা বেস বাদ দিতে পারি। তাইলে আমাদের হয়ে যাবে এক্স মাইনাস 3 সমান 3, বা এক্স সমান হয়ে যাবে 3, আর এই 3টা ওই পাশে গিয়ে হয়ে যাবে +3। অতএব এক্স সমান হবে 6। তাইলে এটি কিন্তু আমাদের উত্তর। আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো অঙ্কে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের 8 নম্বর গঠিত বলা হয়েছে লগ √8 টু দি পাওয়ার এক্স সমান 10/3 হলে এক্স এর মান কত। এখন এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সংখ্যাটিকে অর্থাৎ এক্স কে আমরা এইভাবে লিখে সমান দিয়ে লিখতে পারি √8, এবং এটির পাওয়ার হয়ে যাবে এই ওই সমানের ওই পাশে যেটা থাকবে ওইটা পাওয়ার দিলাম আমরা 10/3, বা এক্স সমান এই রুটটাকে আমরা আলাদা লিখে এই 2টাকে লিখতে 8কে লিখতে পারি 2 কিউব। তারপর আবার ব্র্যাকেট দিয়ে 10/3, এখানে যদিও সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কথা, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলেই হবে, কারণ আমাদের শুধু উত্তরটা নির্ণয় করতে হবে। বা এক্স সমান এই রুটের বদলে আমরা এটা পাওয়ার দিতে পারি 1/2, আবার এটির পাওয়ার ছিল 10/3, বা এক্স সমান এখন এই পাওয়ারে গুণ দিলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3/2, অর্থাৎ এই 3টা ওই 1-এর সাথে গুণ হয়ে যাবে। এটির পাওয়ার আবার হবে 10/3, এখন আবার পাওয়ারে গুণ হবে, অর্থাৎ x সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 10/3। এখন 3 দিয়ে 3কে কাটতে পারি, এবং 2 দিয়ে 10কে কাটলে হবে 5, বা x সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। অতএব x সমান হবে 32। 2কে যদি আমরা 5 বার গুণ দেই, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাইলে 1 2 3 4 5। এবার যদি আমরা 5 বার গুণ দিই তাইলে 2 4 2 দুগুণা 4, 2 4 8, 2 8 16, 2 16 32। আমাদের উত্তরটি বের হবে 32, এবং এটি হবে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর ঘটিতে বলা হয়েছে 1 হতে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এখন প্রথমে আমরা নির্ণয় করে নিব যে 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা শুধু 30 দ্বারা বিভাজ্য। এটি নির্ণয় করার জন্য আমরা 30 দিয়ে 1000কে ভাগ দিতে পারি, তাহলে হয়ে যাবে 3 30-এ 90, বিয়োগ করলে হবে 10 100, আবার 3 30-এ 90, অর্থাৎ আমাদের 33টি সংখ্যা আছে যেগুলা 30 দিয়ে ভাগ যায়। এখন বলছে যে এই 33টা সংখ্যার মধ্যে ওই 16 দিয়ে যেগুলা ভাগ যায় ওগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমরা 16 এবং 30-এর লসাগু নির্ণয় করে নিব। 16 এবং 30-এর লসাগু নির্ণয় করলে হবে 2 দিয়ে দিলে 8 এবং 15, আর কিন্তু ভাগ যায় না। এখন আমরা গুণ করব। যদি আমরা এই তিনটিকে গুণ দেই তাহলে আমাদের হয়ে যাবে 2 15 30, 38-এ 240। এখন এই 1000-কে আমরা 240 দিয়ে ভাগ দিব। 240 দিয়ে 1000-কে ভাগ দিলে হবে 100-কে ভাগ যায় না, আমরা ডাইরেক্ট দিব 4। 4 দিয়ে এটাকে ভাগ দিলে হবে 0, 4 4 16 6, 8-এর 1, 2 4 8-এর 1 9, 960। আর কিন্তু ভাগ যায় না, তাই আমাদের এখানে বের হলো যে 16 এবং 30 দিয়ে ভাগ যায় 4টি সংখ্যা। তাহলে এই 30 দিয়ে ভাগ যেত 33টি সংখ্যা, ওই 33 থেকে আমাদের এই 4টা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি 33 থেকে 4 বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটি বের হয়ে যায় 29। এবং মজার বিষয় হলো যে এই অঙ্কটি কিন্তু বিসিএস পরীক্ষায় সঠিক উত্তরটি অপশনে ছিল না, অর্থাৎ এই 29টা অপশনে ছিল না, তাই এটি একটি ভুল অঙ্ক হিসাবেই ওই বিসিএস এ বিবেচনা করা হয়েছিল। তাই আমাদের এটি উত্তর কিন্তু হবে 30।
আগামীতে যদি এই অঙ্কটি পরীক্ষায় আসে তাহলে ইনশাল্লাহ সঠিক উত্তরটি অপশনে দেওয়া থাকবে। যদি 29 দেওয়া থাকে তাহলে আপনারা 29 দাগাতে পারবেন, এবং যদি 29 দেওয়া না থাকে, অপশনগুলো আগের মতোই ভুল থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নটি আনসার করবেন না। 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি সিলিন্ডারের তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? এটি আমরা খুবই শর্টকাট পদ্ধতিতে একটি সূত্রের মাধ্যমে করতে পারি। আমাদের সূত্রটি হবে কিছুটা এরকম যে 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু আর প্লাস এইচ। এখানে আরটা হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এবং এইচটা হচ্ছে উচ্চতা। এখানে আমাদের ব্যাসার্ধ আর সমান 2 সেন্টিমিটার, 2 সেমি, এবং উচ্চতা এইচ সমান 6 সেমি। এখন এই সূত্রে কিন্তু আমরা এই মানগুলো বসিয়ে আমাদের মোট ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এখানে হবে 2 ইন্টু পাই ইন্টু আর ছিল 2, এবং এখানে আর প্লাস এইচ এর জায়গা হবে 2 প্লাস 6। মজার বিষয় হচ্ছে যে আমাদের অপশনে কিন্তু পাই ছিল, তাই আমাদের পাই সহ উত্তর নির্ণয় করতে হবে, তাই পাই এর মান বের না করলেও হবে। কারণ আমরা 2 ইন্টু পাই ইন্টু এই 2 আর 6 যোগ করলে হয় 8, এবং 8কে 2 দিয়ে গুণ দিলে হয় 16। এখন এই 2 দিয়ে 16কে গুণ দিলে হবে 32, সঙ্গে থাকবে পাই। এটি কিন্তু আমাদের বিশেষ পরীক্ষার অপশন হিসেবে ছিল, তাই এটি হবে আমাদের উত্তর। আমাদের 11 নং অঙ্কটি এসেছে জ্যামিতি থেকে। প্রশ্নে বলা হয়েছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? এখন আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ মিলে হবে 180 ডিগ্রি। কারণ আমরা যে দুইটি কোণ দেওয়া আছে ওই দুইটি কোণ যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় আমাদের 90 ডিগ্রি। যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এই 180 ডিগ্রি থেকে 90 বিয়োগ করলে আমাদের হয়ে যায় 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের একটি কোণ হবে 90 ডিগ্রি এবং অপর দুইটি কোণ 80 এবং 62। তাই যেহেতু এখানে একটি কোণ আমাদের 90 ডিগ্রি বের হয়েছে, তাইলে আমরা এটি বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ, এবং এটি কিন্তু আমাদের অপশনে ছিল, আর এটি হবে সঠিক উত্তর। আমাদের 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? এখন এখানে আমাদের যেহেতু বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাই এটিকে আমরা ধরে নিব এ সমান 4। এখন আমরা মনে করি এটি একটি বর্গ, বলছে এর বৃত্ত অঙ্কন করার জন্য। এখন এর বৃত্ত অঙ্কন করার জন্য আমাদের এই কর্ণ নির্ণয় করে নিতে হবে, কেননা এই কর্ণটি হবে কিন্তু বৃত্তের ব্যাস, অর্থাৎ এই যে বৃত্ত, এই বৃত্তটির ব্যাস হবে এই অতটুকু অংশ। অর্থাৎ আমাদের যদি বৃত্তটি আঁকতে যাই তাইলে ব্যাসার্ধ লাগবে, অর্থাৎ এটির অর্ধেক যদি আমরা নির্ণয় করি তাইলে এই মাপ নিয়ে কিন্তু আমরা বৃত্তটি আঁকতে পারবো। আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাই আমাদের প্রথমে কর্ণটি যদি নির্ণয় করি, আমরা জানি বর্গের কর্ণ সমান a√2, অর্থাৎ যেহেতু আমাদের এর মান 4, তাহলে এখানে হবে 4√2। এখন এই কর্ণটাই কিন্তু আমাদের ব্যাস, বৃত্তটির ব্যাস, তাহলে এটিকে আমরা বলতে পারি যে ব্যাস। এখন যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে যাই তাহলে, দুঃখিত কারেন্ট চলে গেছিল, তাহলে আমাদের ব্যাসার্ধটি হবে এই ব্যাসের অর্ধেক, অর্থাৎ 4√2। এটিকে আমরা ভাগ দিব 2 দিয়ে, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, অর্থাৎ ব্যাসার্ধ হয়ে যাবে 2√2। এখন আমাদের বলছে যে ওই পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা জানি যে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটি হবে পাই
আর স্কোয়ার। এখন এখানে আমাদের পাইটা জায়গায় রাখবো এবং আর স্কোয়ারের জায়গায় এই ব্যাসার্ধর মান বসিয়ে নিব, অর্থাৎ 2 × √2 স্কোয়ার। তাহলে আমাদের এখানে হয়ে যাবে পাই। এখন 2কে স্কোয়ার করলে হবে 4 এবং √2কে স্কোয়ার করলে হবে 2, অর্থাৎ আমাদের হয়ে যাবে 2 × 4 = 8, সঙ্গে থাকবে এই পাই এবং এটি হবে আমাদের উত্তর। আমাদের 13 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে CONIC কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। এখন এখানে আমাদের এই কনিক শব্দটিতে অক্ষর আছে 5টি। তাহলে আমরা একটি ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে করতে পারি। উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এটি হচ্ছে এরকম বিন্যাস সংখ্যা নির্ণয়ের সূত্র। এখন আমরা ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় সেটি আগে দেখে নেই। এখানে আমাদের হবে 2 × 1, আর এখানে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল আছে তাই এখানে হবে 5 × 4 × 3 × 2 × 1। এখন আমরা 1 দিয়ে 1কে কাটতে পারি এবং 2 দিয়ে 2কে কাটতে পারি। এবং বাকি 3টি সংখ্যা আমরা গুণ করে নিব। 3 × 4 হবে 12, 5 × 12 হবে 60। তাহলে এটি হবে আমাদের উত্তর। 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যদি a = x, x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x 150 থেকে ছোট হয়, তবে PA এর সদস্য সংখ্যা কত। আমাদের প্রথমে a নির্ণয় করে নিতে হবে। এখন আমাদের এটার নির্ণয়ের শর্ত হচ্ছে যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে 5 এবং 7 দ্বারা যেহেতু বিভাজ্য, তাহলে আমাদের 5 এবং 7-এর লসাগু হবে 35, অর্থাৎ আমাদের x হবে 35 এর গুণিতক। তাহলে আমরা 35 এর গুণিতক হিসেবে লিখতে পারি 35 70 105 140। এখন বলছে যে x হবে 150 থেকে ছোট, তাহলে কিন্তু আমরা 140-এর পর আর কোনো সংখ্যা নিতে পারবো না। তাহলে এটি হবে আমাদের a। এখন বলছে যে a এর উপসেট এর সদস্য সংখ্যা নির্ণয় করার জন্য। এখন a এর এখানে কিন্তু আছে 4টা সংখ্যা, তাহলে আমাদের n সমান হয়ে যাবে 4। এখন উপসেট নির্ণয়ের জন্য আমরা সহজভাবে নির্ণয় করতে পারি 2n এই সূত্রের মাধ্যমে, অর্থাৎ এখানে 2 আছে, তো এখানে 4টি সংখ্যা আছে, তাই আমরা এখানে বসিয়ে নিব n এর জায়গায় 4। তাহলে 2 এর পাওয়ার 4 হলে হবে 2 × 2 = 4, 4 × 4 = 16। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 16। আমাদের 15 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি থালিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। এখানে কিন্তু না হওয়ার বলছে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলো যোগ করে নেব। এই 5, 10 এবং 20 এই 3টি সংখ্যা যোগ করলে হবে 35। এখন সাদা কিন্তু আছে 10টি বল, তাইলে এই 35টি বল থেকে যদি আমরা একটি বল নেই, তাইলে সাদা হওয়ার সম্ভাবনা থাকবে 35/10। এটিকে আমরা কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে হবে 7, 5 দিয়ে কাটলে হবে 2, অর্থাৎ 7/2। এই 7/2টা কিন্তু আমাদের উত্তর হবে না। এই 7/2টি হচ্ছে যে সাদা হওয়ার সম্ভাবনা। আমাদের প্রশ্নে বলছে সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে যেহেতু সাদা হওয়ার সম্ভাবনা 7/2, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হবে 1 - 2/7। এখন আমরা লসাগু নিলে হবে 7 আর উপরে হবে 7 - 2। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 7 5/7। তাহলে এটি হবে আমাদের উত্তর। তো এই ছিল 46তম BCS পরীক্ষায় আসা 15টি অঙ্কের সহজ সমাধান। আশা করি আপনারা এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। কিন্তু কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা পূর্ববর্তী সকল BCS পরীক্ষার গণিতের সমাধান চান কিনা তাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপরেই আগামীতে ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।